নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে কারখানায় বিস্ফোরণ, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত, দগ্ধ ৬ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত। ঢাকামুখী মহাসড়কে 1.5 ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ। ব্যর্থতার নজির হয়ে উঠেছে জামালপুরের নাওভাঙা আশ্রয়ণ প্রকল্প। নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের অভাবে অর্ধেক বাসিন্দাই পাড়ি জমিয়েছেন শহরে। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও শুরু হয়েছে মাছ ধরা। জলদস্যু আতঙ্কে স্বস্তিতে নেই কক্সবাজারের জেলেরা। 22 দিন পরে আজকে নদীতে গেছি, 1020 টাকার মাছ পাইছি। আমরা 3 জন গেছি জেলে, যা মোটামুটি 3000 টাকার মাছ পাইছি। আবার যাবো। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। পাবনার বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ প্রাণ ঝরেছে 3 জনের, আহত 2 জন। স্থানীয়রা জানায়, সকালে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলে যাওয়ার জন্য ভ্যানে করে রওনা দেয় 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী নূর মোহাম্মদ প্রভা ও তাসনিয়া। পথে নাস্তা কেনার জন্য ভ্যানটি থামানো হয়। এই সময় অতিরিক্ত মাল বোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর পড়ে। ঘটনাস্থলে মারা যায় 2 শিক্ষার্থী সহ চালক আকরাম আলী। এই ঘটনায় ট্রাক চালক সহ আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনার জন্য প্রায় 1.5 ঘণ্টার মতো মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ওরা আমাদের স্কুলে ছাত্র ছিল 5ম শ্রেণীর, তারা একটি দুর্ঘটনায় মারা গেছে। এটার জন্য আমাদের খুব দুঃখজনক ব্যাপার। সকালবেলা ছাত্ররা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত আছে, এখানে একটা ভ্যানের পর রুটি কেনার জন্য দাঁড়ায়। পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে এসে পাবনা কলেজ যেতে হঠাৎ করে আসে এখানে ভ্যানের পড়তে লেগে স্কুল ছাত্রের পরিবহনের যে ভ্যানকে মেরে দেয়, স্পটে গাড়িটা এখানে উল্টে যায় এবং ভ্যানের উপর পরে ভ্যানে যে 3 জন ছিল তারা স্পট ডেড হয়ে গেছে। দর্শক, পাবনার সেই দুর্ঘটনার খবর জানার চেষ্টা করবো। সেখানে রয়েছেন আমার সহকর্মী কলিট তালুকদার। কলিট, খুবই মর্মান্তিক একটি ঘটনা সকাল সকাল ঘটলো শুনলাম আমরা। নিহতদের পরিবারগুলোর কি অবস্থা, তাদের সাথে কি কথা হয়েছে কিনা আপনার? আমি এই মুহূর্তে রয়েছি যে 5ম শ্রেণীর যে শিক্ষার্থী তাসনিয়ার বাড়িতে। তার বাড়িতে আসলে শোকের মাতল চলছে। দুর্ঘটনার পরে একটি ঘটনা ঘটেছিল যেটি 3 জন মারা যায়। এই 3 জনের মধ্যে তাসনিয়াকে যখন আসলে দাফনের প্রস্তুতি নিচ্ছিল, গোসল করাচ্ছিল, তখন হঠাৎ করেই যারা গোসল করাচ্ছিল তারা বুঝতে পারে যে তার শরীরের কিছু অংশ নড়াচড়া করছে। সেই নড়াচড়া করার ফলে তখন তাকে আবার হাসপাতালে নিয়ে যায়, পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে আসলে মৃত ঘোষণা করেছে এবং সে কিছুক্ষণ পরেই তার মরদেহটি তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আরও যদি একটু বলি, আসলে তারা 1 ভাই 1 বোন ছিল। তাসনিয়া ছিল বড়, তার ছোট ভাই। আর যে আরেকজন মারা গেছে তোহা, নূর মোহাম্মদ তোহা, তার বাড়ি এই পাশেই তার বাড়ি। তার বাড়িতেও কিন্তু আসলে শোকের মাতল চলছে। তারা 2 বোন 1 ভাই। তোহা ছিল সবার বড়। আমার সঙ্গে কথা হয়েছে, স্থানীয়রা যেমনটি জানিয়েছে আসলে তার দাফনের প্রক্রিয়া শেষে তাকে জাফরাবাদ যে গোরস্থানে রয়েছে সেখানেই তাকে দাফন করা হবে। এই আসলে 2 শিক্ষার্থী মৃত্যুর পর এই এলাকা জুড়ে, আসলে পুরো এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। কলিট, ধন্যবাদ আপনাকে।
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীর MS ডাইং কারখানার বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরও জানব, ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী আমির হোসেন স্মিথ। বিস্ফোরণের কারণ কি জানা গেল কিনা এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? শিল্পনগরের MS এবং ফেয়ার প্লেস এই দুটি কারখানার মাঝখানে একটি জায়গাতে আপনার গ্যাসের RS লাইন জমা হয়, সংযোগ করতেছিল। সেখানেই কিন্তু সকাল 11টার দিকে হঠাৎ করে একটি বিস্ফোরণ এবং সেখানে শ্রমিক এখানে দগ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমি যে জায়গাটিতে আসছি, অর্থাৎ এই যে RS রুম, এই RS রুমটিতে শ্রমিকরা সকালে কাজ করতেছিল এবং সেই এই দুর্ঘটনাটি ঘটে। এবং পাশের মূলত যে এখানে দুইটি গার্মেন্টস, অর্থাৎ RS ফেয়ার প্লেস এবং MS ডাইং, অর্থাৎ MS ডাইং এর গ্যাসের স্মিথ শুনছিলাম আমরা, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীর ডাইং কারখানায় যে বিস্ফোরণের খবর জানাচ্ছিলাম আমরা, 6 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, নারায়ণগঞ্জের কোথায় এই দুর্ঘটনা ঘটেছে জানাবেন এবং দগ্ধদের কি অবস্থা, কিছু কি জানতে পারলেন কিনা? কিছুক্ষণ আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান তিনি একটি সাংবাদিকদের একটি তথ্য দিয়েছেন যে 6 জনের মধ্যে 5 জন ভর্তি আছে এই হাসপাতালে এবং 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের শ্বাসনালী পুড়ে গেছে। এছাড়া বাকি যে 3 জন তাদেরকেও ভর্তি রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন যে আসলে এই হাসপাতালে 6 জনকেই নিয়ে আসা হয়েছিল এবং যারা এসেছিল নারায়ণগঞ্জের যেই বিসিকে অবস্থিত যে ডাইং যে কারখানা, সেই কারখানার সেই বিস্ফোরণের ঘটনায় তাদের প্রথম শুরুর দিকে 6 জনকেই ভর্তি নেওয়া হয়েছিল। পরে চিকিৎসা শুরু করার পরে যাদের অবস্থা খুবই খারাপ তাদের মধ্যে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। আর একটি বিষয় বলি যে দগ্ধদের চিকিৎসায় কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে একটি বিশেষ সেল আছে এবং সেই সেলে সার্বক্ষণিক চিকিৎসক, নার্স সবাই থাকেন। সেক্ষেত্রে এখানে আসার পরে আসলে চিকিৎসা নিয়ে কোনো গাফিলতি কিন্তু আমাদেরও চোখে পড়েনি এবং রোগীর স্বজনরাও কিন্তু কখনো কোনো অভিযোগ দেয়নি। এখন পর্যন্ত যে 5 জন ভর্তি আছে তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। রাব্বি, ধন্যবাদ আপনাকে। 2020 সালে গৃহহীনদের মুখে হাসি ফোটাতে তৈরি হয়েছিল আশ্রয়ণ প্রকল্প, কিন্তু জামালপুরের নাওভাঙা চরের ঘরগুলোর প্রায় অর্ধেকই ফাঁকা। যারা আছেন তাদেরও দুর্ভোগে দিন কাটছে। প্রকল্পটি এখন টেকসই উন্নয়নের পরিবর্তে ব্যর্থ পরিকল্পনার উদাহরণে পরিণত হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সমস্যা সমাধান করে ঘরগুলো যোগ্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 5 বছর আগে জামালপুর শহরের পাশে নাওভাঙা চর এলাকায় 2 কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয় এই আশ্রয়ণ প্রকল্প। ভূমিহীন ও গৃহহীনদের নতুন জীবনের আশায় দেয়া হয়েছিল ঘর, কিন্তু এখন সেই ঘরেই ঝুলছে তালা। যাতায়াত ব্যবস্থা নাজেহাল, নেই পাকা সড়ক। ঘরের মালিকদের অভিযোগ, পানি আর বিদ্যুৎ নিয়ে রয়েছে ভোগান্তি, ঠিকমতো মেলে না সহযোগিতাও। কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে শহরে চলে গেছেন অনেকে। সরকারি তথ্য অনুযায়ী মোট ঘর সংখ্যা 188টি, বর্তমানে আছে 108টি পরিবার। খালি ঘরের সংখ্যা 71টি, অবৈধভাবে বসবাসের সংখ্যা 9টি। কথা দিয়ে আসছে যে তোমাদের কোনো কষ্ট হবে না, সবই চাল ডাল স্লিপ যা যাবো সব তোমাদের গুছতে করে আগে যাবো। এখন আমরা খুবই খারাপ আছি অবস্থা। বিরাট সমস্যা হলো, মালমূল নিয়ে আইলো উনতনে কান্দ করে নিয়ে নাকি, বস্তা কান্দ করে নিয়ে নেয়, 50 কেজির বস্তা কান্দ করে নেন নাকি। পানির সমস্যা, তারপরে মনে করেন রুগী অসুস্থ হলে নিতে পারি না। গত সরকারের মুজিব শতবর্ষ উপলক্ষে এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তৈরি হয়েছিল 2020 সালে। সীমানা প্রাচীর এবং রাতে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাসিন্দারা। একটা কোনো বিপদ হইলো দূরে শুনলাম আমরা যাইতে পারি না, আমরা যাইতে মনে করেন কাম শেষ। ঘরগুলোকে নতুন কমিটির মাধ্যমে যোগ্যদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
কারা অবৈধভাবে আছে বা কারা বৈধভাবে পেয়েও ঘরে থাকছে না, আমরা সেই বিষয়গুলো যাচাই বাছাই করছি। ইতিমধ্যে উপজেলা ভূমি বন্দোবস্ত কমিটির গঠন প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে। তো কমিটিটি গঠন হয়ে গেলেই আমরা গিয়ে ওই খালি ঘরগুলোতে কাদেরকে আবার নতুন করে দেয়া যায় এবং অযোগ্য কারা, এই পুরো বিষয়টা ফাইন্ড আউট করে আমরা একটা রেজুলেশন করে জেলাতে পাঠিয়ে দেব। 3 একর 40 শতাংশ জমিতে 188টি ঘরের প্রতিটি নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরা। রূপালী ঝিলিকের মোহে নদী সাগরে জাল ফেলছেন জেলেরা। মধ্যরাত থেকেই পদ্মা, মেঘনা, তেতুলিয়া সহ বিভিন্ন নদ নদীতে ছুটেছেন মাছ শিকারীরা। প্রথম দিনে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে কোরাল, পাঙাশ, পোয়া সহ বিভিন্ন ধরনের মাছ। এতে সন্তুষ্টি প্রকাশ করছেন জেলেরা। প্রত্যাশা, কাঙ্ক্ষিত মাছ ধরে নিষেধাজ্ঞাকালীন ধার দেনা শোধ করে ঘুরে দাঁড়াবেন তারা। 22 দিন পরে আজকে নদীতে গেছি, তো 1020 টাকার মাছ পাইছি। ইলিশ মাছ কম, এই কোরাল মাছ, বোয়াল মাছ, সুরকা মাছ মিলে দিলে 1020 টাকার মাছ পাইছি। নদীতে মনে করেন যে পরিমাণ মাছ মনে করছি আমরা ওই পরিমাণ মাছ পাইনি। 30-40 টাকা করে যদি পাইতাম তাহলে মনে করেন আমাদের দুঃখটা শীত। আমরা 3 জন গেছি জেলে, যা মোটামুটি 3000 টাকার মাছ পাইছি। আবার যাবো। দর্শক, জেলেদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমার সহকর্মী SM শাকিল রয়েছেন ফরিদপুরে, শরীয়তপুরে। শাকিল, সেখানকার খবরাখবর জানাবেন। 22 দিন পর মাছ শিকারে নেমে জেলেরা কি বলছেন? ইশরাত, 22 দিন নিষেধাজ্ঞা শেষে কিন্তু জেলেরা মাছ ধরতে নদীতে নেমেছে, এমনটা কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। যখন জেলেরা ফিরে আসছেন তখন কিন্তু জেলেরা আশানুরূপ ইলিশ মাছ পাচ্ছেন না, এমনটাই কিন্তু তারা বলছেন যে 22 দিন শেষে, অভিযান শেষে যে ইলিশ মাছ যেই রকম পাওয়ার কথা ছিল সেরকম ইলিশ মাছ পাচ্ছেন না। তবে জেলেরা বলছেন যে ইলিশ মাছ না থাকলেও কিছু পরিমাণ পাঙ্গাস মাছ পাওয়া গেছে বা অন্যান্য মাছ কিছু পরিমাণ নদীতে রয়েছে এবং জেলেরা পেয়েছেন, তেমনটাই কিন্তু বলছেন। তবে আশানুরূপ মাছ না পায় কিন্তু জেলেরাও হতাশ এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু হতাশ, কারণ মাছ কম থাকার কারণে কিন্তু মাছের দাম বেশ বাড়তি রয়েছে, এমনটাই কিন্তু আমরা এই বাজারে দেখেছি। সকাল থেকে যদি বলি 1 কেজি সাইজের যে ইলিশ মাছগুলো রয়েছে সেই ইলিশ মাছগুলো কিন্তু 2500 থেকে 2800 টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে। তবে ছোট যে ইলিশ মাছগুলো সেগুলোও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। কিন্তু জেলেরা বলছেন যে আশানুরূপ যেই মাছ পাওয়ার কথা ছিল অভিযান শেষে সেই মাছটা কিন্তু তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না বলেই কিন্তু এই দামটা বাড়তি। এবং হয়তো জেলে যদি ভরপুর মাছ পেত এবং যে ইলিশের যে আকাঙ্ক্ষা রয়ে গেছে ক্রেতাদের, সেই ক্রেতারা যদি মাছটা যদি কম মূল্যে পেত তাহলে কিন্তু তাদের সেই অভিযোগটা থাকতো না, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে এখানে যারা আড়তদারের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জেলেরা কিন্তু নদীতে মাছ ধরতে যাচ্ছেন, গতকাল ভোর রাত থেকেই কিন্তু মাছ ধরছেন, কিন্তু তারপরে কিন্তু সেই আশানুরূপ ইলিশ এখানে কিন্তু দেখা মেলেনি এবং সেই আশানুরূপ ইলিশও কিন্তু জেলেরা পায়নি। ইশরাত, ধন্যবাদ আপনাকে শাকিল। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হলেও স্বস্তিতে নেই কক্সবাজারের জেলেরা। একদিকে জলদস্যুর ভয়, অন্যদিকে নিষিদ্ধ বোটের অবাধ বিচরণ। ফলে শঙ্কা নিয়েই জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে তাদের। তবে এ ধরনের সংকট না কাটলে জীবিকা হুমকির মুখে পড়বে বলছেন জেলেরা। সাগরে মাছ ধরেই চলে সংসার, ফলে বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটতে হয় বোট নিয়ে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জীবিকার তাগিদে কক্সবাজারের জেলেরাও ছুটছেন বঙ্গোপসাগরে। তবে মনে ভয় আর শঙ্কা। আল্লাহ যদি মাছ টাছ দিয়ে টাকা ইনকাম করব। বন্দর খুলে দিয়ে এখনো বইটা আবার জোর মাথা পর্যন্ত আম পড়ব। যদি সাগরের অবস্থা ভালো হয় তাহলে নাম লিয়ে যাও। 26-27 এই 2 দিন এই ওয়েদার খারাপ যাবে, পরবর্তী এটা জানা যাবে আর কি। মাছ ধরার ভরা মৌসুম সামনে, কিন্তু এ সময় গভীর সাগরে বেড়ে যায় জলদস্যুদের দৌরাত্ম্য। মাছ ও মালামাল লুটের পাশাপাশি মাঝি মোল্লাদের উপর নির্যাতন চলে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যারা সাগর দেখানে এরও চলে যায় ডাকাতি করতে, কয়েকটা গ্রুপ হয়ে যাবে এখন। তো মোটামুটি অনিশ্চিত ব্যবসা আমাদের। জানমোর বইয়া যাবো বলছি, তারা উড়ি ডাঙা জুড়ি মতর দুম মারি, কিছু মারি তোলা যায়, কিছু মারি ফেলে। তার উপর সাগর দাপিয়ে বেড়ায় নিষিদ্ধ ট্রলিং বোট। ছোট ফাঁসের জালে আটকা পড়ে সব আকৃতির মাছ। ফলে বৈধ বোট নিয়ে যাওয়া জেলেরা পড়েন বিপাকে। জলদস্যু আর নিষিদ্ধ বোট যেন জেলেদের কাছে আতঙ্ক। সিন্ডিকেট সক্রিয় করে আবার গভীর সমুদ্রে টাকা দিতে নেমে গেছে।
এখন যদি এই ডাকাতি যদি সমুদ্রে বন্ধ করা না হয় তাহলে ঠিক লবণের মতো আপনার মৎস্য ব্যবসাতেও ধস নামবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিংগুলো অগভীর পানিতে এসে যেগুলো তাদের যে 40 মিটারের সীমাবদ্ধতা আছে তার বাইরে যাতে এসে তারা ফিশিং না করে সেটা, এবং আর কারেন্ট জালগুলোকে নিয়ন্ত্রণ করা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 13টি দোকান। গতরাতে উপজেলার বলিপাড়া বাজারে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় রাত 2টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এ সময় বলিপাড়া 38 বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা ও সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা। সকালে মহানগরের কোনাবাড়ি এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা বলেন, শওকত হোসেন সরকারের বিরুদ্ধে দেশের বাহিরে বসে ফেসবুকে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এসব বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সমাবেশ শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। মহাসড়কের দুপাশের খানাখন্দের সংস্কার না হওয়ার 3 মাস আগে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ঝিনাইদহের এক ভ্যান চালক। পরম যত্নে চাষ করা সেই ধান এখন পরিপক্ক। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। ক্ষতিগ্রস্ত জায়গা চিহ্নিত করে সংস্কারের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মহাসড়কের পাশেই চলছে ধান চাষ। পরম যত্নে আগাছা পরিষ্কার ও পানি দেওয়া হচ্ছে সেই ধানে। এই কৃষিযোগ্য চলছে রোডস অ্যান্ড হাইওয়ের জমিতেই। মহাসড়কের পাশের খানাখন্দ দীর্ঘদিনও সংস্কার না করার প্রতিবাদে ঝিনাইদহে মাস 3 আগের লাগানো ধানের চারাই এখন জেলার নতুন সেন্সেশন। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার। বর্ষা মৌসুমে মহাসড়কের পাশেই খানাখন্দে জমে থাকা কাদামাটিতে ইরি ধানের চারা লাগান ভ্যান চালক রাজা মিয়া। খণ্ড খণ্ড অংশে প্রায় 2 শতক জায়গা জুড়ে করেন ধান চাষ। সেই ধান এখন পরিপক্ক হতে শুরু করেছে। ধান তোলা শেষে সবজি আবাদেরও ইচ্ছে রাজা মিয়ার। পাকিস্তান পিরিয়ডে জন্ম, কিন্তু হয়ে পর্যন্ত পাকার পরে ইট দেখিনি। পাকার পরে যখন ইট পড়ে আছে এরপরে থেকে আমি দেখলাম পাকার পরে তাহলে ধানও হতে পারে। ধান কাটার পরে ইচ্ছা আছে যে পালং শাক, লাল শাক বিনে দেবে জায়গায় কুপিয়ে। রাজা মিয়ার এই নীরব প্রতিবাদে যোগ দিয়েছেন স্থানীয় দোকানদাররাও। তারাই বিভিন্ন সময় দোকান থেকে সেচ দেওয়ার কাজ করেন। দোকানদার মালিকরা যা ছিল এগুলা সেচ দেওয়ার পানি সাহায্য করে, পানি দেয়, চাষবাস করে। উনি এসে আমার বলছে যে গর্ত পানি বেঁধে আছে, ধান লাগাই দিই। হ্যাঁ, দিলে ভালোই হয়। তারপর কথা এবং কাজ করেই ফেললো, হয়ে গেল। অবশেষে টনক নড়েছে প্রশাসনের। ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে সংস্কার করা হচ্ছে বলে জানায় সড়ক ও জনপথ অধিদপ্তর। কাজ শুরু হয়েছে। এখন প্রথমে গর্তগুলো ভরাট হয়েছে, এরপরে উপরে যে অমলে বলি কাজ শুরু হবে কালকে বা পরশু থেকে। কিছু কিছু জায়গায় ইট আছে, ওইটা আমরা নতুন টিপিআর হয়েছে তো এই জন্য টেন্ডার করতে একটু দেরি আছে। ওইটা আমাদের প্রোগ্রাম পাস করানো। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের প্রায় 10 কিলোমিটার অংশ মেরামত করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 2500 যান চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।